ডানহাতি ব্যাটসম্যানের জন্য বামহাতি বোলার ইউজ করতে হবে, বামহাতি ব্যাটসম্যানের জন্য ডানহাতি বোলার ইউজ করতে হবে, এই বিষয়টা থেকে বাংলাদেশ ক্রিকেটকে বের হয়ে আসতে হবে। এটা আসলে আধুনিক ক্রিকেটে এই সিস্টেম চলে না। এই সিস্টেম থেকে বাংলাদেশ ক্রিকেটকে অবশ্যই বের হয়ে আসতে হবে যদি দলের ভালো চায় বা বাংলাদেশ দল সামনে আরও ভালো কিছু আশা করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই সিস্টেমটা থেকে, এই চিন্তা ভাবনা থেকে বাংলাদেশ দলকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কী? টেস্ট ক্রিকেটের হাল ধরবে কে? কয়েক মাস আগে বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত। তো নাজমুল হোসেন শান্ত যখন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেন, তারপর আর বাংলাদেশ এ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলেনি। তো নতুন করে অধিনায়কও চূড়ান্ত করা হয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ টেস্ট দলের বর্তমান অধিনায়ক কে হবেন বা অধিনায়ক হওয়ার জন্য যোগ্য কে? যদিও অনেকের ধারণা ছিল মেহেদী হাসান মিরাজ হয়তো বা ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন। বিসিবি হয়তো বা মেহেদী হাসান মিরাজের কাঁধেই টেস্টের দায়িত্ব দিবেন। কিন্তু সম্প্রতি আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজের ব্যর্থতা, হোয়াইট ওয়াশ হওয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচ সিরিজে 2-1 জয়লাভ করা। তো দ্বিতীয় ম্যাচটিতে যে কিছু সিদ্ধান্ত নিয়ে যদিও মিরাজের বিপক্ষে ছিল অনেকেই, এবং ভক্ত সমর্থকরা এবং বিসিবির অনেকেই চাচ্ছেন যে হয়তো মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে হয়তো তাদের মধ্যেও একটু সন্দেহর কারণ আছে যে মেহেদী মিরাজ পারবেন কিনা। তো এই বিষয়টা নিয়ে এখন কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। তাহলে টেস্ট ক্রিকেটের দায়িত্ব কাকে দিবেন? আবার কি নাজমুল হোসেন শান্তকেই টেস্ট ক্রিকেটের দায়িত্ব দেওয়া হবে, না অন্য কেউ আসবে? আর অন্য কেউ যদি আসে তাহলে সেই বা কে আসবে? মাঝখানে যদিও প্রশ্ন উঠেছিল ওয়ান ডের অধিনায়কত্ব মেহেদী হাসান মিরাজের কাছ থেকে নিয়ে যাওয়া হবে কিনা, কিন্তু সেই বিষয়টি অবশ্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি পরিষ্কার করেছেন যে না, এত এই 2-1টা ম্যাচ দিয়ে কাউকে আসলে বিবেচনা করা ঠিক হবে না। যদিও 1 বছরের জন্য আপাতত মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ানডে ক্রিকেটের জন্য, এবং টেস্ট ক্রিকেটের জন্য অধিনায়কত্বটা কার কাছে দেওয়া হবে? অনেকেই হয়তো ভাবছেন লিটন দাসকে দেওয়া হবে কিনা, এবং অনেক সমর্থকরাও চাচ্ছেন টি-20-র মতো টেস্টের দায়িত্বটাও লিটন দাসকে দেওয়া হোক। কিন্তু আসলে লিটন দাসকে নিয়ে কিন্তু এক সমালোচনা কম হয়নি। লিটন দাস যখন প্রথমে অধিনায়ক হয়েছিলেন তিনিও কিন্তু তামিম ইকবালের পরে ওয়ানডের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তার পারফরমেন্স সব কিছু নিয়ে কিন্তু তখনও সমালোচনা হয়েছিল। লিটন দাস অধিনায়কত্ব পাওয়ার পরে কিন্তু তার পারফরমেন্স খুব বাজে হয়ে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু তাকে অধিনায়কত্ব থেকে সরিয়েই নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছিল। তো এখন প্রশ্ন আসে যে এখন যদি টেস্টের দায়িত্বটা লিটন দাসকে দেওয়া হয় তাহলে তার পারফরমেন্সে কতটুকু প্রভাব পড়বে? তো এই ক্ষেত্রে আমি যদি বলি মেহেদী হাসান মিরাজের কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পরে তার পারফরমেন্সে ওইরকম কোনো পরিবর্তন আসেনি। তিনি ব্যাটিং বোলিং তার অ্যাজ ইউজুয়াল যেরকম পারফর্ম করেন, তিনি অধিনায়কত্ব পাওয়ার পরও ঠিক একইভাবে পারফরমেন্স দেখাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে তার কিছু সিদ্ধান্ত নিয়ে। তো আর তিনি ওই দিন স্পষ্ট করেছেন সবগুলো সিদ্ধান্ত তার একার পক্ষেও নেওয়া হয় না, কিন্তু সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট কোচের সাথে আলোচনা করেও নেওয়া হয়। আর কোচের বিষয়টা যখন আসলো তখন অনেকেই কোচ সালাউদ্দিনকেই হয়তো দোষারোপ করছিলেন। তো সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ ওই বিষয়টি স্পষ্ট করেছেন আসলে শুধুমাত্র সালাউদ্দিন আহমেদের সিদ্ধান্তেই সব কিছু সিদ্ধান্ত নেওয়া হয় না, কারণ সালাউদ্দিন আহমেদ হচ্ছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, প্রধান কোচ হচ্ছেন ফিল সিমন্স। আসলে ফিল সিমন্সের যে সিদ্ধান্তটা সেটাই বাকি কোচ বা অন্যান্য খেলোয়াড়রা বাস্তবায়ন করার চেষ্টা করেন। তো এখন যাই হোক, এখন কথা হচ্ছে যে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ নাকি নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটের দায়িত্ব কে নেবেন এবং কার নেওয়াটা উচিত, নাকি এই তিনজন বাদ দিয়ে অন্য কারো হাতে টেস্ট ক্রিকেটের দায়িত্বটা দেওয়া হবে? তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতামত জানাবেন। আসলে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বটা এই মুহূর্তে কার হাতে দেওয়া উচিত, কার হাতে থাকলে টেস্ট দল আগের থেকে ভালো করবে? মেহেদী হাসান মিরাজের কিছু সিদ্ধান্ত বা টেকনিক যদি অন্যান্য কোচ এবং খেলোয়াড়রা, সিনিয়র খেলোয়াড় যারা আছে তারা যদি ওই বিষয়গুলোতে একটু গাইড করে, তাহলে আমার মনে হয় পারফরমেন্সের বিচারে মেহেদী হাসান মিরাজকেই টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সির দায়িত্বটাও ওয়ানডের মতো দেওয়া যেতে পারে। যেহেতু মেহেদী হাসান মিরাজ দায়িত্ব নেওয়ার পরে তার পারফরমেন্সে ওইরকম কোনো প্রভাব পড়ে না। একটা প্লেয়ারের যদি অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পরে তার ব্যাটিং কিংবা বোলিংয়ে যদি ওইরকম নেগেটিভ প্রভাব পড়ে, তাহলে কিন্তু সে তখন শুধুমাত্র একজন অধিনায়ক হিসেবেই একাদশে সুযোগ পায়। তার কাছ থেকে কিন্তু দল কোনো ভালো পারফরমেন্স বা সাপোর্ট আশা করতে পারে না বা না পেয়ে ব্যর্থ হয়। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজকেই আসলে টেস্টের অধিনায়কত্বটাও দেওয়া যেতে পারে, সাথে তাকে একটু গাইড করা উচিত কোন বিষয়গুলোতে তার একটু ভুল হচ্ছে। বিশেষ করে রিভিউ নেওয়ার যে সিস্টেমটা, রিভিউ নেওয়ার সিস্টেমে হয়তো মেহেদী মিরাজকে আরও একটু সচেতন হতে হবে, এবং বোলারদের ক্ষেত্রে কখন কোন বোলারকে ইউজ করতে হবে সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ হয়তো বা তার নিজের যে 10 ওভার কোটা সেই কোটাটা পূরণ করার দিকে একটু মনোযোগী থাকে। তো এই ক্ষেত্রে মনে হয় মেহেদী হাসান মিরাজের দলের বা খেলার পরিস্থিতি বিবেচনা অনুযায়ী বোলিং নির্বাচন করতে